পুতুলকে ইতিমধ্যে দেখেছেন আপনার, তার যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে চাকরি ছিল তাকে ইতিমধ্যে ভদ্রভাবে লাথি মারা হয়েছে আর কি, যে ছুটিতে পাঠানো হইলো ভদ্রভাবে লাথি মারার মতো, ভদ্রভাবে ডিসমিস করে দেওয়ার মতো, যে তুমি একটা ফাউল মহিলা, তোমার আসলে চাকরিটাই হওয়া দরকার উচিত হয় নাই, তোমার আসলে যোগ্যতা নাই, এরা চটথপ্পড় মাইরা এখন দিল্লি থেকে বাড়ি করে দেওয়ার অবস্থা হয়েছে আর কি। আর জয় তো দেখবেন আমেরিকান সিটিজেন হয়েছে কদিন আগে, অর্থাৎ এটা দিয়ে সে প্রমাণ করতেছে, এবং ওখানে সিটিজেনশিপ মানে হচ্ছে অন্য দেশের নাগরিকত্বকে বাতিল করে দিতে হয়, মানে রিনাউন্স করতে হয়। তো সেই বাস্তবতায় আমি এই দলের নেতৃত্বে আসার মতো কোনো বাস্তবতা ফিউচারে আমি দেখতে পাচ্ছি না। এটার অবস্থা হবে দুইটা পরিণতি আছে। এটা হলো আপনার জাতীয় পার্টির মতো পিজার টুকরা হবে। আওয়ামী লীগ কিন্তু একসময় 4 টুকরা হয়েছিল শেখ মুজিব মরার পরে, এটা ধরেন আরও 40 টুকরা হবে। এটা একটা মুসলিম লীগের মতো একটা ছোট, মানে ওই যে বেলুন মানে ফুসকা গেলে বাতাসটা বাইরে হয়ে গেলে যেভাবে বেলুনের সাইজ হয় ওই সাইজের একটা দল হবে, অথবা এরশাদের মতো ফরিদপুর গোপালগঞ্জের একটা আঞ্চলিক দল হবে। এই বাস্তবতার মধ্য দিয়ে হইল সে পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক ডাইনোসরে পরিণত হবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের পরিণতি, তার আর কোনো ভবিষ্যৎ নাই। জামাত একটি বৃহত্তর জোট গড়ার কথা বলছে, কিন্তু আপনারা সেই জোটে থাকবেন না ঘোষণা দিয়েছেন, আসলে কি হচ্ছে? জোট তো দুই রকম জোট আছে। একটা হচ্ছে রাজনৈতিক জোট, যে আপনি একসাথে রাজনীতি করবেন কিনা। বিএনপি দেখেন সরকার বিরোধী আন্দোলন করেছে যুগপৎ আন্দোলনের নামে, এবি পার্টি তো যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে ছিল না, কিন্তু সরকার বিরোধী আন্দোলনে তো আমরা ছিলাম। আমরা কখনো কখনো একসাথে কর্মসূচি পালন করেছি, কখনো কখনো একসাথে করি নাই। জামাতও কিন্তু কখনো কখনো আপনার বিএনপির সাথে একসাথে কর্মসূচি পালন করেছে, কখনো কখনো একসাথে করে নাই। অতএব রাজনৈতিক জোট করার ব্যাপারে তো নিজের রাজনীতি, নিজের হিসাব নিকাশ সব জায়গাতে আছে। আর আরেকটা হচ্ছে নির্বাচনী জোট, যে ভোট আমরা কোনো রকম একটা বোঝাপড়ার মধ্য দিয়ে করতে পারি কিনা। তো সেইটা তো ওপেন এখন, এবং সেটা করার ব্যাপারে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ইসলামী দলগুলোর সাথে জোট করলে বিদেশি শক্তিগুলো এই জোটটাকে কিভাবে নেবে সেটা কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে। কারণ আমরা ওই ইসলামের বিরুদ্ধে অথবা সন্ত্রাসের বিরুদ্ধে অনন্তকালীন যুদ্ধের নামে মুসলমানদের উপরে, মুসলিম দেশগুলোতে ইসলামী দলগুলোর উপরে যে খড়গ নেমে এসেছিল সেটা কিন্তু আমরা দেখেছি। আপনার মনে থাকার কথা যে মনমোহন সিং একবার বললেন যে বাংলাদেশে 25% লোক নাকি জামাতের সাপোর্টার হয়ে গেছে, এবং এরপরে বাংলাদেশে জঙ্গি নাটক আমরা যেগুলো দেখেছি, ইসলামপন্থী লোকদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম, মিথ্যা মামলা, ফাঁসি, যাবজ্জীবন, এই যে পুরো বাস্তবতাটা আমরা দেখেছি, সেইটা আগামী ভবিষ্যতের রাজনীতিতে আমাদেরকে সবাইকে মাথায় নিতে হবে কৌশলগতভাবে। কিন্তু এটার বাস্তবতার বাইরেও বোঝাপড়ার ভিত্তিতে জোট না হয়েও একসাথে একটা রাজনীতি, একটা নির্বাচন করার সুযোগ এখনও রয়ে গেছে। কে কোন দলে কোথায় প্রার্থী দিচ্ছে, কে কাকে কোথায় ছাড় দেবে, যার যার মার্কায় সে নির্বাচন করছে, বাট ছাড়ের প্রশ্নটা নিজেরা আলোচনা করে ফেলতে পারবে। অতএব নির্বাচনী একটা বোঝাপড়ার অপশন এখনো খোলা আছে বলে আমরা মনে করছি। একদিকে বিএনপির জোট, অন্যদিকে জামাতের জোট। সাম্প্রতিক পরিস্থিতির আলোকে ভোটের পাল্লায় কারা এগিয়ে থাকতে পারে? ভোটের পাল্লায় এগিয়ে থাকার প্রশ্ন হচ্ছে, আমরা আসলে কেউ জানি না। বাংলাদেশে 2001-এর পরে কোনো ভালো নির্বাচন হয় নাই। অতএব বাংলাদেশে যাদের বয়স 40-42 বছর তারা কোনোদিন ভোট দেয় নাই, যারা কোনোদিন একটা ভালো নির্বাচনে ভোট দেয় নাই, তাদের কিন্তু কোনো দলের প্রতি মায়া, দয়া, দুর্বলতা, রাগ, ভালোবাসা, ক্ষোভ কিছুই নাই। অতএব সেই জায়গাটায় এই যে 6 কোটি মানুষকে কিন্তু সিম্পলি আমরা জানি না তারা কি চিন্তা করছে। ব্রেইন ইনোভেশন নামে একটা সংস্থা আপনার জরিপ করেছে, সেখানে তারা বলেছে 2টা ক্যাটাগরিতে দেখলাম যোগ করে 62% মানুষ এখনও সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে। তাহলে পৃথিবীতে সুইং থাকে হচ্ছে 10%, 12%, 15% অনিশ্চিত ভোটার থাকে, কিন্তু 62% ভোটার যদি না জানে কাকে ভোট দেবেন, এটা দিয়ে কিন্তু নির্বাচনী কারবালা করে ফেলা সম্ভব। নির্বাচনের মাঠে কারবালা হয়ে যেতে পারে। যে মোজেজা নাজিল হবে নির্বাচনের দিন, এই মোজেজায় মুসা আলাইহিস সালামের লাঠি যেরকম সাপ হয়ে গেছে, বাংলাদেশের রাজনীতিতে কারো কারবালা হয়ে যাবে। কারোর জন্য দেখা যাবে যে আপনি জিতে গেছেন আর কি, ট্রফি জিতে গেছেন, আপনি গোল্ড মেডেল পেয়ে গেছেন, অলিম্পিকে জিতে গেছেন। তো সেই নির্বাচনী কারবালার বাস্তবতা হওয়ার একটা সম্ভাবনা আছে। 91-তে কিন্তু এটা আমরা দেখছি। আওয়ামী লীগ নির্বাচনে জিতবে, ক্যাবিনেট গঠন করে ফেলতেছে, বিএনপিকে নিয়ে হাসাহাসি করতেছে, 10 সিট পাইবনি, কে এমপি হইব, নমিনেশন দেওয়ার লোক নাই, এই বাস্তবতা কিন্তু আমরা দেখেছি। সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু হেরে গেছে। অতএব আর সোশ্যাল মিডিয়ার জমানাটা কিন্তু এমন, প্রতিদিন আপনাকে জাজ করতেছে, প্রতিদিন আপনার কাজ ইয়াংরা দেখতে পাচ্ছে।
এবং এই কোটি কোটি তরুণদের একটা পার্থক্য যেটা হচ্ছে, আমাদের বাবা মাদের জেনারেশনে বাবা মারা আমাদেরকে বলতো ওই ওরে ভোট দিবি, ওরে ভোট দিবি। এখন বাস্তবতাটা কিন্তু বদলে গেছে, তরুণরা বাবা মাকে ইনফ্লুয়েন্স করতেছে। বাবা আব্বা আম্মা এটা করা যাবে না, এটা করতে হবে, এটা আমি ভালো জানি, এটা ভালো বুঝি, এটা দেখেন, ওইটা বোঝেন। তাহলে এই 6 কোটি তরুণ অথবা যখন ভোট দেয় নাই কেউ, মধ্যবয়সী মানুষ মুরব্বীদেরকে কিন্তু ইনফ্লুয়েন্স করবে, মুরব্বীদের ইনফ্লুয়েন্সে তরুণরা ভোট দেবে, এই বাস্তবতাটা কিন্তু এখন নাই। মাঝখানে দেখলাম এনসিপির মিটিংয়ে এক বাবা বলছে যে সার্জিস ভাই, হাসনাত ভাই, নাহিদ ভাইরা আসতেছে, আমাকে মিটিংয়ে নিয়ে চলো। মানে মেয়ে বাবাকে বাধ্য করছে মোটরসাইকেলে করে তাকে মিটিংয়ে নিয়ে আসতে। আগের বাস্তবতাটা চিন্তা করেন, আগে বাবা ছেলেদেরকে নিয়ে যাইতো মিছিল মিটিংয়ে ভোট দেওয়ার জন্য। তাহলে এই সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু বাস্তবতা বদলে গেছে। অতএব আগামী নির্বাচনের অঙ্কটা, গণিতটা গুণ ভাগ যোগ বিয়োগ হয়ে যে শেষে যে কী ফল দেবে, এই ফল সম্পর্কে আসলে আমরা কেউ জানি না। তাই এই অনিশ্চয়তার মধ্যেই হচ্ছে একটা সিরিয়াস রাজনৈতিক পরিবর্তনের জায়গা আছে, কাজ করবার সুযোগ আছে বলে আমরা মনে করছি। শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস কি ওনার জায়গায় বা ওনার অবস্থানে থাকতে পারবেন? দেখেন, 85 বছরের একটা মানুষ ওনার জীবনের শেষের 2টা আকাঙ্ক্ষার কথা, ইচ্ছার কথা উনি বলে ফেলছেন। তার জীবনের শেষ ইচ্ছা বিশ্বসেরা একটা বিশ্ববিদ্যালয় বানাবেন, একটা বিশ্বসেরা হাসপাতাল বানাবেন বাংলাদেশে। এবং এই 2টা প্রকল্প নিয়ে উনি অলরেডি 12-13 সাল থেকে কাজ করছেন। সরকারের কাছে আবেদন করে রেখেছিল, আওয়ামী লীগের সময় আপনার অনুমোদন পায় নাই, সম্প্রতি অনুমোদন পেয়েছে। এই 2টা কাজ করবার জন্য যে টাকা দরকার, এই টাকা উনি জোগাড় করে ফেলেছেন। অতএব এরকম একটা মানুষ যিনি অলরেডি ইন্টারভিউতে বলে ফেলছেন আগামী সরকারে অথবা আগামীতে আমার রাজনীতি করবার কোনো সরকারি দলের সাথে ক্ষমতা ভাগাভাগি করবার ইচ্ছা আমার নাই। 85 বছর বয়সী একটা মানুষ কবরে যাবার আগে বাংলাদেশে একটা যুদ্ধ লাগায় দেওয়া যাবে, আরাকানে একটা ছায়া যুদ্ধ হবে, আমেরিকার চীনের ভিতরে প্রক্সি খেলতেছে, বাংলাদেশের নির্বাচন পিছায় দিয়ে একটা জরুরি অবস্থা ঘোষণার দিকে নিয়ে যাচ্ছে, এটা আমি এখনও বিশ্বাস করবার মতো কোনো যৌক্তিক জায়গা খুঁজে পাইনি। বরং ওনার যে দুনিয়ার ভাবমূর্তি আছে, সুনামের জায়গা আছে, উনি মরার আগে এই সুনাম মর্যাদাটা নষ্ট করে যাবেন না। এরকম অথর্ব পুলিশ বাহিনী এবং ফ্যাসিস্ট প্রশাসন দিয়ে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ একটা জায়গা। নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনিক এই সক্ষমতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে এবং আমরা এটা নিয়ে বারবার কথা বলছি। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, নির্বাচন কমিশনকে বলেছি, ন্যূনতম একটা স্থানীয় প্রশাসনের নির্বাচন আয়োজন করেন আপনারা, নভেম্বর ডিসেম্বরে হইলেও করেন, করে আসলে দেখেন আপনি একটা সক্ষমতা আপনার আছে কিনা নির্বাচন করবার। কারণ 2001 সালের পরে বাংলাদেশে গ্রহণযোগ্য সবার অংশগ্রহণে কোনো ভালো নির্বাচন হয় নাই। তাহলে বাংলাদেশের নির্বাচন কমিশন কিন্তু ভালো নির্বাচন করতে ভুলে গেছে। তারা ডামি নির্বাচন করতে জানে, তারা রাতের ভোট করতে পারে, তারা একতরফা নির্বাচন করতে পারে, তারা দিল্লির সাথে একাকার হয়ে 111-এর নির্বাচন করতে পারবে, কিন্তু ভালো নির্বাচন করবার অভিজ্ঞতা তাদের নিকটবর্তী সময়ে নাই। তাই এই প্রশাসন দিয়ে, এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে, এই সশস্ত্র বাহিনী দিয়ে, এই আমলাতন্ত্র দিয়ে ভালো নির্বাচন করা সম্ভব কিনা এর একটা ড্রেস রিহার্সাল হওয়া দরকার। এই ড্রিলের অংশ হিসাবে আমরা বোধ করছি একটা স্থানীয় ইউনিটে, উপজেলা প্রেফারেবলি, এই 500-550 ইউনিটে নির্বাচন করলে একটা ভালো আইডিয়া আমরা পেয়ে যাব যে আসলে তারা নির্বাচন করতে পারবে কিনা। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত হাসিনাকে ভারত ফেরত পাঠাবে? এটার সম্ভাবনা কম দেখতেছি। কারণ হচ্ছে ভারত যা দিয়েছে হাসিনা তাকে, এইটা যদি কোনোভাবে হাসিনাকে তারা দেশ থেকে ফেরত পাঠায় দেয়, হাসিনা ওই চৌধুরী মামুনের মতো রাজসাক্ষী হয়ে যাবে বাংলাদেশের আদালতে। রাজসাক্ষী হয়ে ভারতের বিরুদ্ধে সে সাক্ষী দেবে। ভারত এত বড় একটা ঝুঁকি নেবে না। এই জন্য এই ধরনের ক্রিমিনাল লোকদেরকে কখনো কেউ হাতছাড়া করে না। এরা এদের নিজেদের যে জেলখানা থাকে, ওই জেলখানার বাগানে এদেরকে আসলে আটকায় রাখে। তো এই জন্য এটা সম্ভাবনা কম, তবে বিচারটা জরুরি। হাসিনা কি করেছে, বিবিসি সম্প্রতি আপনার তার ডকুমেন্টারিতে হাসিনার ভয়েস এক্সপোজ করে দিয়েছে, সে যে গণহত্যার হুকুম দিচ্ছে, এই ধরনের ট্রেইলার এবং মুভি আরও বেশি এক্সপোজ হওয়া দরকার। অডিও ক্লিপগুলো, রেকর্ডেড ক্লিপগুলো বের হওয়া দরকার। হাসিনা যে আসলে কত পশু টাইপের একটা মানুষ, একটা নার্সিসিস্ট, সাইকোপ্যাথ, এইটা একটা হিউব্রিস সিনড্রোমে আক্রান্ত একটা পাগল, এটা বোঝা দরকার দেশবাসীকে। তা না হলে মতিউর রহমান রেন্টুর বইটাকে যেভাবে আমার ফাঁসি চাই মানুষ ষড়যন্ত্র তথ্য হিসাবে ফালায় দিছে, ওরা আসলে বুঝবে যে রেন্টু আসলে সত্য কথা বলে গেছিল। জাতি আগে বুঝে নাই, বুঝলে এই রকম পাগল ছাগলের নেতা মানত না, এবং এটার কারণে 1400 লোকরে 6 সপ্তাহ জীবন দিতে হয়েছে। অতএব সেই জায়গায় ভারত